আজকে তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা কবিতা চিরদিনের এই কবিতা যে বিষয়বস্তু এটাকে ভালো করে জানা দরকার, কবিতাটাকে ভালো করে বোঝা দরকার। সে বিষয়ে আজকের আলোচনা তোমরা মনোযোগ দিয়ে শুনবে। চিরদিনের কবিতার কবি সুকান্ত ভট্টাচার্য। তিনি 1926 খ্রিস্টাব্দে জন্মেছেন এবং দিনটা খুব বিশিষ্ট দিন আমাদের কাছে, 15ই আগস্ট। মাত্র 21 বছরের তার পরমায়ু, মাত্র 21 বছর তিনি আমাদের মাঝে বেঁচে ছিলেন। এখনো তিনি বেঁচে আছেন আমাদের হৃদয়ে। তার শৈশব এক সংকটময় যুগ সন্ধিক্ষণ, যে সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আঘাত ভারতবর্ষে আছড়ে পড়েছে। গোটা দেশে যেমন বোমাতঙ্ক, তেমনি ছিল দুর্ভিক্ষ। তিনি নিজেকে দুর্ভিক্ষের কবি বলেছেন, আমি এক দুর্ভিক্ষের কবি। খুব অল্প বয়সেই তিনি সাম্যবাদী আন্দোলনে যোগদান করেছিলেন। সেই অল্প বয়সেই তিনি খ্যাতি অর্জন করেন। আমাদের সাহিত্য জগতে রবীন্দ্রনাথ, কাজী নজরুল এর সার্থক উত্তরসূরি তাকে বলা যায়। তিনি তার এই জীবনের অল্প সময় তাতে যে কাব্যগ্রন্থ রচনা করেছেন তা মানুষের যে জীবন যন্ত্রণা, আশা, হতাশা, এই সকলের স্থান পেয়েছে। তার কাব্যগ্রন্থগুলোর মধ্যে ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, মিঠে করা, এগুলো। ঘুম নেই যে কাব্যগ্রন্থ, সেখান থেকেই চিরদিনের কবিতাটা নেওয়া হয়েছে। 1947 সালে 13 মে তিনি দুরারোগ্য যক্ষা রোগে, টিবিতে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। আজকের কবিতার যদি বিষয়বস্তুটা দেখি, তাহলে সেখানে আমরা দেখতে পাই যে একটা বৃষ্টি ভেজা লাজুক গ্রাম, সেই গ্রামে কোনো ব্যস্ততা নেই, সময় যেন সেখানে থমকে দাঁড়িয়ে গেছে। আর তার পাশ দিয়ে পথ, তার ভেতর দিয়ে সবুজ মাঠে পথ ঢেকে দিয়েছে জোড়া দিঘি। দেখো, ঠিক গ্রামের যে দৃশ্য, একটা গ্রাম, আমরা গ্রামেরই মানুষ, গ্রামকে দেখছি। তো সেখানে বাঁশঝাড়, জমে থাকা পচা জল, এসবের মধ্যে দিব্যি বেঁচে আছে সেই গ্রাম, কৃষক পাড়া।
যেন গর্বের সঙ্গে বেঁচে রয়েছে, তার অমরত্বকে নিয়ে সে যেন গর্ব করে। আবার সেই গ্রামের পাশ দিয়ে বয়ে চলা নদী, যেটা মজে গেছে, শুকিয়ে গেছে, সেটাও যেন আজ বিদ্রোহ করছে, বৃষ্টির জলে ভরে গেছে। তার এই বৃষ্টির জলে ভরে যাওয়াটা তার কাছে যেন বিদ্রোহ করা, যে এতকাল তার যে অবস্থা ছিল সেই অবস্থা থেকে নতুন একটা অবস্থার মধ্যে আসার জন্য সে যেন বিদ্রোহ করেছে। সন্ধ্যার শাক বেজে উঠছে, যেন কৃষকদেরকে ঘরে ফেরার আহ্বান জানাচ্ছে। আর বুড়ো বটগাছতলায় সকলে জড়ো হয়েছে। দুর্ভিক্ষের মধ্যেও এই গাঁয়ের লোক কাজকে কিন্তু ভুলে যায়নি, কাজ করেই চলেছে। তারা কর্মমুখর। বধূরা ঢিকিতে পাড় দিচ্ছে, সন্ধ্যার প্রদীপ জ্বালাচ্ছে। ঠাকুমা বিগত বছরের যে গল্প, আকালের গল্প, মন্বন্তরের দুর্ভিক্ষের গল্প, তা শোনাচ্ছে। এখনও এখানে সকাল হচ্ছে পাখির ডাকে, দুপুর ব্যস্ত কামার কুমোর চাষির কাজে। আর কিষাণ বধূ একদিন জলান্তে গিয়ে ঘোমটা তুলে বিস্মিত হয়ে দেখছে সবুজ ফসল সোনালি হয়ে উঠছে। অর্থাৎ আবার সুদিন আসছে, যে মাঠে একসময় ফসল ছিল না, দুর্ভিক্ষ হয়েছে, মানুষের কষ্ট হয়েছে, মানুষেরই চেষ্টায় আবার সেখানে সুদিন আসছে। বিষয়বস্তুটা এরকম। কবিতাটা পড়ি, তোমরা মনোযোগ দিয়ে শুনবে, নিজেরা কবিতাটা সামনে নিয়ে নাও। এখানে বৃষ্টিমুখর লাজুক গায়ে এসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির কাঁটা। সবুজ মাঠেরা পথ দেয় পায়ে পায়ে, পথ নেই তবু এখানে যে পথ হাঁটা। জোড়া দিঘি তার পাড়েতে তালের সারি, দূরে বাঁশঝাড়ে আত্মদানের সাড়া। পচা জল আর মশায় অহংকারী, নীরব এখানে অমর কিষাণ পাড়া। এ গ্রামের পাশে মজা নদী 12 মাস, বর্ষায় আজ বিদ্রোহ করে বুঝি। গোয়ালে পাঠায় সারা সবুজ ঘাস, এ গ্রাম নতুন সবুজ ঘাগরা পরে। রাত্রি এখানে স্বাগত সান্ধ্য শাঁখে, কিষাণকে ঘরে পাঠায় যে আলপথ। বুড়ো বটতলা পরস্পরকে ডাকে, সন্ধ্যা সেখানে জড়ো করে জনমত। দুর্ভিক্ষের আঁচল জড়ানো গায়ে এ গ্রামের লোক আজও সব কাজ করে। কৃষক বধূরা ঢেকিকে নাচায় পায়ে। প্রতি সন্ধ্যায় দীপ জ্বলে ঘরে ঘরে, রাত্রি হলেই দাওয়ার অন্ধকারে ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে। কেমন করে সেকালে আকালেতে গতবারে চলে গেল লোক দিশাহারা দিকে দিকে। এখানে সকাল ঘোষিত পাখির গানে কামার কুমোর তাঁতি তার কাজে জোটে। সারাটা দুপুর ক্ষেতের চাষির কানে একটানার বিচিত্র ধ্বনি ওঠে। হঠাৎ সেদিন জল আনবার পথে কৃষক বধূ সে থমকে তাকায় পাশে। ঘোমটা তুলে সে দেখে নেয় কোনো মতে, সবুজ ফসলে সুবর্ণ যুগ আসে। এবার দেখো, তিনি বলছেন এখানে বৃষ্টি মুখর লাজুক গায়ে। বর্ষার সময় গ্রামে বৃষ্টিপাত, সর্বদা যেন ওখানে বৃষ্টি লেগে আছে। আসলে সবুজ স্থান, সেখানে তো বৃষ্টি প্রচুর হবেই।
গাছপালাই তো বৃষ্টিকে ডেকে আনে। এখানে বৃষ্টিমুখর লাজুক গায়ে, তো গ্রামটাকে তিনি বলছেন লাজুক, লজ্জাশীলা, নিজের মধ্যে যেন নিজেই গুটিয়ে আছে। এসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির কাঁটা। এখানে কোনো ব্যস্ততা নেই, শহরের যেমন ব্যস্ততা আছে, ছুটোছুটি আছে, এখানে যেন ব্যস্ততা নেই। ঘড়ির কাঁটা যেন ঘড়ির কাঁটা যেন এখানে স্থির হয়ে গেছে। সময় নিয়ে কারো টানাটানি নেই। সবুজ মাঠেরা পথ দেয় পায়ে পায়ে, পথ নেই। সবুজ মাঠের মধ্য দিয়ে পায়ে পায়ে পথ করে নিয়ে হাঁটতে হয়, এখানে পথ তো নেই। এমনি শহরে অন্যত্র যেভাবে পথ হয় সেরকম পথ তো নেই। মাঠের মধ্য দিয়ে কোথায় কোথায় পথ আছে, হাঁটতে শুরু করলেই বুঝতে পারা যায়। আলপথ যেন ডেকে নিয়ে যায় তাকে। জোড়া দিঘি, তার পাড়ের তেতালের সারি। জোড়া দিঘি, রাস্তার ধারে দেখা যায় দুটো করে দিঘি, এপারে ওপারে বা পাশাপাশি। তখনকার দিনে এরকম জোড়া দিঘি কাটা হতো। তার পাড়েতে তালের সারি, আর এই দিঘির পাড়ে তালের গাছ লাগানো হতো, আর এই তালের গাছে জল ঠান্ডা থাকতো, তার জন্য তালের গাছ লাগাতো তারা। দূরে বাঁশঝাড়ে আত্মদানের সাড়া, বাঁশঝাড় ক্যাঁচর কোঁচর শব্দ করে, যেন তারা আত্মদান করছে, নিজেকে যেন উৎসর্গ করছে। পচা জল আর মশায় অহংকারী, নীরব এখানে অমর কিষান পাড়া। আর এই গ্রাম পচা জলে পরিপূর্ণ, এখানে প্রচুর মশা, অথচ গ্রাম যেন অহংকারী, এগুলো নিয়েই যেন তার অহংকার। আর নীরব অমর কিষানপাড়া, এই কিষানপাড়া যেন মৃত্যু নেই, ক্ষয় নেই, অমর তারা। বারবার মহামারী আসে, আকাল আসে, কিন্তু গ্রাম একেবারে নিঃশেষ হয়ে যায় না, আবার সেখানে কেউ না কেউ আসে। সেই আবহমান কবিতা তোমরা পড়বে বড় হয়ে, তেমনি করে সেখানে আসে, বারবার মানুষ আসে, এসে তার বাসা বাঁধে। এই গ্রামের পাশে মজা নদী 12 মাস। গ্রামের পাশ দিয়ে নদী বয়ে গেছে, কিন্তু সে নদী আর নদী নেই, শুকনো বাঁধ দিয়ে বা কোথাও তার পথ রুদ্ধ করে নদীকে যেন বেঁধে ফেলা হয়, আর এই নদী মজে যায়, শুকনো হয়ে যায়। বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে, আর সে বন্ধনমুক্ত হয়ে তার সে বিদ্রোহ, মনের যে ভাব, মনের যে ক্ষোভ বিক্ষোভ, তা যেন সে বুঝিয়ে দেয়। যদিও তার এই কবিতার মধ্যে একটা রাজনৈতিক বিষয় আছে। তো বর্ষাকালে যে নদী, 12 মাস যেসব নদী দিয়ে জল বয় না, শুকিয়ে যায়, বর্ষাকালে সেসব নদী দিয়ে যখন জল যায়, কবির কাছে মনে হয়েছে যেন বিদ্রোহ করছে সে নদী, এতকাল তাকে শুকিয়ে ফেলা হয়েছে যেন। তোমরা নদীর বিদ্রোহ পড়বে 10ম শ্রেণীতে, যদি সে সময় সিলেবাস থাকে, তবে তোমরা সেখানেও দেখতে পাবে নদীর এই বিদ্রোহের কথা। গোয়ালে পাঠায় ইশারা সবুজ ঘাস, এ গ্রাম নতুন সবুজ ঘাগরা পরে। আর সবুজ ঘাস যেন গোয়াল ঘরকে ইশারা করছে, অর্থাৎ গরুদের ইশারা করছে, ডাকছে কাছে। সব দিকে সবুজ হয়ে উঠেছে, এই গ্রাম নতুন সবুজ ঘাগরা পরে। সমস্ত দিকে যেন গাছপালা প্রভৃতিতে সবুজ ঘাগরা পড়ে আছে গ্রামটা। রাত্রি এখানে স্বাগত সান্ধ্য শাখে। কিষানকে ঘরে পাঠায় যে আলপথ, সন্ধ্যাকে স্বাগত জানায় যেন শাঁখ, আর কৃষাণকে ঘরে পাঠায় ওই আলপথ ধরে। বুড়ো বটতলা পরস্পরকে ডাকে, সন্ধ্যা সেখানে জড়ো করে জনমত। আর বুড়ো বটতলায়, সেই অনেক দিনের প্রাচীন বটগাছের তলায় সব বুড়োরা এসে জড়ো হয় যেমন,
তো বুড়ো শব্দটা দুই দিক থেকেই তাৎপর্যপূর্ণ, সমস্ত মানুষকে যেন ডেকে আনে এখানে। আর এখানে যেন জনমত তৈরি হয়, নিজের নিজের কথা বলে, সকলে নিজের কথা বলে। সে বুড়ো বটতলায় বসে মানুষজন সন্ধ্যাবেলায় গল্পগুজব করে, নিজেদের নিজেদের মতামত জানায়। তো যেন পরস্পরকে বট গাছ যেন ডাকছে তাদেরকে সন্ধ্যা হওয়ার পর। দুর্ভিক্ষের আঁচল জড়ানো গায়ে এ গ্রামের লোক আজও সব কাজ করে। দুর্ভিক্ষের আঁচল জড়ানো, দুর্ভিক্ষ যেন তাদেরকে ছেড়ে যায় না, দুর্ভিক্ষ জড়িয়েই তাদেরকে থাকতে হয়। অভাবের মধ্যেই তাদের জীবন চলে, ছিন্ন বসন পড়ে। তো সেই অবস্থাটা তিনি কত সুন্দরভাবে এই শব্দটার মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছেন, দুর্ভিক্ষের আঁচল জড়ানো গায়ে। এই গ্রামের লোক আজও সব কাজ করে, সবাই এখনো কাজ করছে, নিজের নিজের কাজ করেই চলেছে, স্তব্ধ হয়ে যায়নি কিছু। দুর্ভিক্ষ আছে, অভাব আছে, কিন্তু কাজ বন্ধ হয়ে যায়নি তাদের, কাজ তারা করছেন। কৃষক বধূরা ঢেকিকে নাচায় পায়ে। আর তোমরা যদি দেখে থাকো, ঢেকিকে একটা দিক থেকে পায়ে চাপ দেয়, আর একটা দিক উঠে, মাথার দিকটা উঠে, আর তার পাটা তুলে নেয়, তখন ওই পাশটা ধপ করে পড়ে। এইভাবে ঢেকি চলে। তো কৃষক বধূরা প্রতিদিন, আগেকার দিনে বাড়িতে বাড়িতে ঢেকিতে ধান বানা হতো এইভাবে। তা তিনি তাই বলছেন যে কৃষক বধূরা ঢেকিকে নাচায় পায়ে। প্রতি সন্ধ্যায় দ্বীপ জ্বলে ঘরে ঘরে। আর প্রত্যেক সন্ধ্যায় প্রত্যেক ঘরে ঘরে প্রদীপ জ্বলে উঠে। রাত্রি হলেই দাওয়ার অন্ধকারে ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে। আর রাত্রি যখন হয়, দাওয়া বারান্দা, সে বারান্দার অন্ধকারে বসে বসে, অন্ধকার তো, তার কারণ তখনকার দিনের কথা, তখন বিদ্যুৎ ছিল না, আলোর জন্য তেল কেনার পয়সা মানুষের ছিল না সেভাবে, ফলে অন্ধকারেই বেশিরভাগ রাত্রে পরে অন্ধকারেই সময় কাটত। তো সেই অন্ধকারের মধ্যে বসে বসে বা জ্যোৎস্নার আলোর মধ্যে বসে বসে ঠাকুমা গল্প শোনাতো নাতনিকে, নাতি নাতনিদের গল্প শোনাতেন তিনি। সেদিন আজ কোথায়? তবু তোমাদের ঠাকুমা দিদিমারা এখনও তোমাদের গল্প শোনান, কিন্তু এখন আলোতে, সেই অন্ধকার আর নেই, আলোতে বসেই তারা শোনান। কেমন করে সে আকালেতে গতবারে, আকাল মানে দুর্ভিক্ষ, নাতনিকে শোনাচ্ছেন ঠাকুমা যে দুর্ভিক্ষের বছর কিভাবে লোক দিশাহারা হয়ে দিকে দিকেই চলে গেল। এখানে সকাল ঘোষিত পাখির গানে কামার কুমোর তাঁতি তারা কাজে জোটে, কিন্তু এখন কি? এখন আবার সেই গ্রাম সেজে উঠেছে। সকাল পাখির ডাকে সকাল হচ্ছে, কামার কুমোর তাঁতি তাদের কাজে জুটছে। সারাটা দুপুর ক্ষেতের চাষির কানে একটানা আর বিচিত্র ধ্বনি উঠে। সারাদিন ক্ষেতের চাষি চাষ করছে, আর জমির আশেপাশে পাখালির শব্দ, নানান রকম শব্দ, বিচিত্র ধ্বনি, বিচিত্র শব্দ তার কানে এসে ঢুকছে। হঠাৎ সেদিন জল আনবার পথে, আর এই চাষের জমিতে চাষি ফসল লাগিয়েছে, সেই সবুজ ফসল এখন ঘরে ওঠার সময়ে উপস্থিত হয়েছে, ধান পাকছে। হঠাৎ সেদিন জল আনবার পথে কৃষক বধূ সে থমকে তাকায় পাশে। কৃষক বধূ পাশে দেখছেন থমকে দাঁড়িয়ে। কি দেখছেন? ঘোমটা তুলে দেখছেন তিনি। সে দেখে নেয় কোনো মতে, ঘোমটাটাকে একটুখানি তুলে কোনো মতে একটু দেখে নেয় যে ফসল কেমন হয়েছে। তা তিনি দেখছেন সবুজ ফসলে সুবর্ণ যুগ আসে, সবুজ ফসল ফলেছে, আবার সোনার দিন আসবে, আবার তারা ভালো মতো খেতে পাবে। এই যে দিন, এই যে আকাঙ্ক্ষা, এই যে আশা, এই আশা তো চিরন্তন, গ্রামও চিরন্তন, এই আবহমান কাল ধরে এইভাবেই সব চলেছে। তো সবুজ ফসলের সুবর্ণ যুগ আসে, কি অসাধারণ কথা। সুবর্ণ যুগ মানে সোনার যুগ, এখানে একটা গভীর ব্যঞ্জনা আছে, ভালো সময় এটা। তো তিনি বলছেন যে আকালের পর এই যে গ্রামে ফসল ফলেছে, আবার তো সুবর্ণ যুগ আসছে, তার মানে আবার তারা একটু খেতে পড়তে পাবেন, একটা ভালো অবস্থা আবার আসবে, সেই দুর্ভিক্ষের ছাপ মুছে ফেলবে। তাই যে কৃষাণী ঘুমটা তুলে
কৃষাণ বউ, কৃষক বউ ঘুমটা তুলে সেটা দেখছে। মাঠের মধ্যে যে সবুজ ধান পাকতে শুরু করেছে, আর এই পাকা ফসল তো সোনার দিনের, ভালো দিনেরই তো বার্তা বহন করে। কি অসাধারণ এই কবিতা! তোমরা ভালো করে পড়বে, ভালো করে আরও জানবে। ভালো করে পড়ার পর বোঝার যদি কোথাও কোনো অসুবিধা হয়, আবার তোমরা আমাকে ফোন করবে বা হোয়াটসঅ্যাপে পাঠাবে। আমি তোমাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেব। ভালো করে প্রস্তুত হও, তৈরি হও, আর কবিতাটাকে ভালো করে মুখস্থ করবে। আর যে প্রশ্নগুলো, পাশে যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলোর উত্তর খুব ছোট্ট ছোট্ট কথায় উত্তরগুলো লিখে ফেলবে। আজ এই পর্যন্ত।